ক্লাস 7-এ পড়া 14 বছর বয়সী একটি বাচ্চার ছোট্ট ভুলের কারণে আজ তাদের দেশটি পুরো ধ্বংস হতে বসেছে। সেই দেশে গরিবের হার আজ 90% ছাড়িয়ে গিয়েছে এবং সেই দেশের শহরগুলি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেই দেশের টেররিস্ট সংগঠন ISI থেকে শুরু করে আমেরিকা, রাশিয়া, চায়না, ইরানের মতো সকল সুপার পাওয়ার দেশগুলি নিজেদের স্বার্থের জন্য এই দেশটিকে ব্যাটল গ্রাউন্ডের মতো করে ব্যবহার করছে এবং আমেরিকার মতো ডেমোক্রেটিক পিসফুল দেশেরও অনেক ষড়যন্ত্র রয়েছে এই দেশটিকে উত্তপ্ত করার জন্য। আমি কথা বলছি সিরিয়ার। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো সিরিয়াতে হওয়া সিভিল ওয়ার সম্পর্কে, যে যুদ্ধ আজ 13 বছর ধরে চলছে এবং এই যুদ্ধে এখনো পর্যন্ত 5 লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছে। কিন্তু কিভাবে এই যুদ্ধ শুরু হয় আর এই দেশের সরকারই বা কেমন যে 13 বছর ধরে একটি গৃহযুদ্ধকে থামাতে পারছে না? আসলে এই দেশের সরকার অর্থাৎ বাশার আল আসাদের নেওয়া কিছু ভুল ডিসিশনের কারণে এই দেশের সমস্ত সাধারণ মানুষকে আজ ভুগতে হচ্ছে। যেমন আজ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সরকারের নেওয়া কিছু ভুল ডিসিশন এবং ছাত্রদের একটি ছোট্ট আন্দোলন থেকে আজ সে দেশের সরকার পড়ে গিয়েছে এবং দেশটি আনস্টেবল হয়ে গিয়েছে। ঠিক তার থেকেও বেশি ইন্টারেস্টিং কাহিনী রয়েছে সিরিয়ার সিভিল ওয়ারের। আজকের এই ডকুমেন্টারি ভিডিওতে আমরা জানবো যে সেই বাচ্চাটি কি এমন করেছিল যার ফলে আজ এত বড় যুদ্ধের সৃষ্টি হয় এবং সিরিয়ান সরকারের ঠিক কি ভুলের কারণে আজ এতগুলো মানুষকে প্রাণ দিতে হলো এবং সিরিয়ার মধ্যে লাগা ছোট গৃহযুদ্ধটির মধ্যে কিভাবে এত বড় বড় সুপার পাওয়ার দেশগুলি ইনভলভ হলো। আর এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা এটিও বুঝতে পারবেন যে পুরো মিডল ইস্ট রিজনটিকে উত্তপ্ত করার পিছনে আমেরিকার ঠিক কতটা অবদান রয়েছে। তাই ডকুমেন্টারিটি পুরো দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্টেড। সর্বপ্রথম আমাদের সিরিয়ার ওয়ার সম্পর্কে জানার আগে আমাদের সিরিয়া সম্পর্কে জানতে হবে। ইরাক এবং তুর্কির মাঝখানে অবস্থিত দেশটি হলো সিরিয়া, যার টোটাল পপুলেশন 2.2 কোটি, যার মধ্য থেকে 74% সুন্নি মুসলিম পপুলেশন এবং 16% শিয়া মুসলিম পপুলেশন। মেনলি এখানে সুন্নি মুসলিম পপুলেশনটাই অনেক বেশি, কিন্তু এখানে সুন্নি মুসলিম পপুলেশন বেশি হওয়ার পরেও এদেশের সরকার অর্থাৎ বাশার আল আসাদ একজন শিয়া মুসলিম এবং সিরিয়ান গভর্নমেন্টের বেশিরভাগ ইম্পর্টেন্ট পজিশনগুলিতে ইনফ্লুয়েন্স রয়েছে শিয়া মুসলিমদের। আসলে এমনটা হওয়ার কারণ হলো সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ সিরিয়ান আর্মিতে অনেক স্ট্রং হোল্ড ছিল এবং উনি সিরিয়ান এয়ারফোর্সেরও হেড ছিলেন। কিন্তু হাফিজ কি করেন, 1970 সালে 13 নভেম্বর সিরিয়ান গভর্নমেন্টকে ছুড়ে ফেলে দেয় এবং নিজে সিরিয়ান প্রেসিডেন্ট হয়ে যায়। হাফিজ আল আসাদ প্রেসিডেন্ট তো হয়ে গিয়েছিল, কিন্তু সে সবসময় জানতো যে সিরিয়ার মধ্যে বেশিরভাগ পপুলেশন সুন্নি মুসলিমের, তাই সে খুবই সজাগ থাকতো এবং যে কোনো ছোটখাটো বিষয় খুবই তাড়াতাড়ি মিটিয়ে ফেলার চেষ্টা করত এবং সিরিয়ান কনস্টিটিউয়েন্সিকে চেঞ্জ করে সে নিজের ফেভারে করার চেষ্টা করে এবং অপোজিশন পার্টিকে একেবারে মুছে ফেলারও অ্যালিগেশন উঠে তার উপর। এবং এরপর 2000 সালে হাফিজ আল আসাদ মারা যান এবং ক্ষমতায় আসে তার ছেলে বাশার আল আসাদ, যে কিনা বর্তমানেও সিরিয়ান প্রেসিডেন্ট। কিন্তু বাশার আল আসাদ আসার পরেও সবকিছুই একই রকম চলতে থাকে। সিরিয়ার সুন্নি মেজর পপুলেশন না চেয়েও কিছুই করতে পারছিল না। এরপর কি হয়, 2006 থেকে 2010 সাল পর্যন্ত সিরিয়াতে বৃষ্টিপাত অনেক কম হওয়ার কারণে মানুষ ইকোনমিক্যালি অনেক দুর্বল হয়ে পড়ে, খাবারেরও অনেক শর্টেজ হয়ে যায়, যার ফলে সিরিয়ার সুন্নি মেজর লোকেরা এক তো তাদের দেশের সরকারের প্রতি অখুশি ছিল, অপরদিকে তাদের আর্থিক সমস্যা এবং কর্মরত ক্ষোভে তারা আরো বেশি ক্ষুব্ধ হয়ে যায় তাদের দেশের সরকারের প্রতি। আর যখন সিরিয়ার মধ্যে এই সব কিছুই চলছিল, তখন সিরিয়ার আশপাশের দেশ যেমন তুনিসিয়া, লিবিয়া, ইজিপ্ট, জম্বিয়া, এই সমস্ত দেশগুলিতে আরব স্প্রিং চলছিল। আরব স্প্রিং অর্থাৎ ওই সকল দেশে যে স্বৈরাচারী রাজাগুলি ছিল তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ আন্দোলন করছিল যে তাদেরকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেশটিকে ডেমোক্রেটিকলি পরিচালনা করার। আর এই প্রোটেস্টগুলো কোনো সাধারণ প্রোটেস্ট ছিল না, এই প্রোটেস্টগুলো আরব দেশগুলির উপর খুবই খারাপ ইম্প্যাক্ট ফেলে। আর সর্বপ্রথম এই আন্দোলনের শিকার হয় তুনিসিয়া। তুনিসিয়ার সেই সময়কার প্রেসিডেন্ট ছিলেন বেন আলী। এর বিরুদ্ধে জনগণ আন্দোলন শুরু করে এবং সেই সময় বেন আলীকে দেশ ছেড়ে পালাতে হয় এবং এর দেখা দেখি তুনিসিয়ার পাশের দেশগুলো যেখানে ডিক্টেটরশিপ ছিল তারাও আন্দোলন শুরু করে। যেমন লিবিয়াতে গাদ্দাফিকে মেরে ফেলা হয় এবং নতুন করে ভোট করানো হয় এবং ইজিপ্টে 30 বছর ধরে রাজত্ব করা হোসনে মুবারককেও দেশ ছেড়ে পালাতে হয়। আর এই আশেপাশের দেশগুলিতে চলতে থাকা পরিবর্তনের খবরগুলিও সিরিয়ার মধ্যে পৌঁছতে থাকে রেডিও, নিউজ পেপার ও টেলিভিশনের মাধ্যমে। কিন্তু এদিকে বাশার আল আসাদ জানতো যে এগুলির প্রভাব সিরিয়ার উপরে পড়তে পারে, তাই সে তার সমস্ত অফিসারদের হাই অ্যালার্টে রাখে যে কোনো ছোটখাটো সমস্যাকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার জন্য। কিন্তু বাশার আল আসাদ যেটা ভেবেছিল তার ঠিক
ঠিক উল্টো হতে যাচ্ছিল। ফেব্রুয়ারি 2011 সাউথ সিরিয়ার একটি জায়গা রয়েছে দারা নামের, এবং ওইখানের একটি ক্লাস 7-এ পড়া 14 বছর বয়সী বাচ্চার কাছে এই খবরটি পৌঁছায়। সে এবং তার সঙ্গে থাকা বন্ধুরা আশেপাশের দেশগুলির এই ঘটনাগুলি শুনেছিল, এবং এরপর ওই 14 বছর বয়সী সিয়াসনে নামের বাচ্চাটি তার স্কুলের দেওয়ালে একটি স্প্রে পেন্ট দিয়ে লেখে ইটস ইয়োর টাইম ডক্টর, অর্থাৎ ডাক্তার এবার তোমার পালা। আসলে ডাক্তার এখানে বলা হয়েছে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। আসলে সে একটি লন্ডনের মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেছিল, তাই তাকে সিরিয়াতে সবাই ডাক্তার বলেই ডাকতো। আসলে সিয়াসনে লিখে তো দিয়েছিল, কিন্তু সে একদমই জানতো না যে তার এই ছোট্ট লেখার ফলে একটি এন্ডলেস ওয়ার তৈরি হতে চলেছে। এরপর ওই লেখাটি আশেপাশের অনেকের নজরে চলে আসে, এবং দারা এরিয়ার সিকিউরিটি চিফ আতিফ নজিবের কাছেও এই খবরটি পৌঁছে যায়, এবং ঠিক তার পরের দিন সিকিউরিটি ফোর্স ওই এরিয়াতে চলে আসে এবং তারা খোঁজ খবর লাগানোর চেষ্টা করে যে এই কাণ্ডটি আসলে কে ঘটিয়েছে, কিন্তু তাদেরকে কেউই সঠিক খবর জানায়নি, যার ফলে তারা 15 জন সন্দেহজনক বাচ্চাকে ভোর 4টার সময় হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে থানায় তুলে নিয়ে যায়, এবং যার মধ্যে সিয়াসনেও ছিল, এবং তারপর তাদেরকে পুলিশ স্টেশন নিয়ে গিয়ে প্রচুর অত্যাচার করা হয়। তাদেরকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়, প্রচুর মারধর করা হয়, এমনকি তাদের নখ পর্যন্ত উপড়ে ফেলা হয়। এছাড়াও তাদেরকে বাথরুমের মধ্যে ভরে জল দিয়ে তাতে ইলেকট্রিক দেওয়া হয়। এই 14 বছর বয়সী বাচ্চাগুলির উপর ঠিক এভাবেই অত্যাচার করা হয়, এবং এই পুলিশ স্টেশনে যখন তাদের বাবা মা বাচ্চাগুলোকে ছাড়ানোর জন্য আসে, তখন পুলিশ ফোর্সেরা তাদের বলে যে তোমরা তোমাদের বাচ্চার কথা ভুলে যাও এবং নতুন বাচ্চার জন্ম দাও। আর এই ধরনের স্টেটমেন্ট শোনার পর মানুষের মধ্যে রাগ আরো বেশি বেড়ে যায়, এবং তারা ধীরে ধীরে করে পথে নামতে শুরু করে। প্রথমে তারা অনেক শান্তিপূর্বক ভাবেই আন্দোলন করে, কিন্তু তার উপরও পুলিশ আক্রমণ করে দেয় এবং তাদের মধ্যে অনেককে তুলে জেলে ভরে দেয়। এই সমস্ত ঘটনাগুলি ধীরে ধীরে করে পুরো সিরিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে, এবং পুরো সিরিয়াবাসী দারার মধ্যে হওয়া ঘটনা সম্পর্কে জানতে পারে, এবং 15ই মার্চ পর্যন্ত এই আন্দোলন সিরিয়ার আরো শহরগুলিতে ছড়িয়ে পড়ে, এবং সবাই এই দাবি করে যে যেন এই বাচ্চাগুলিকে ছেড়ে দেওয়া হয়, এবং দারার মধ্যে হওয়া একটি ছোট্ট আন্দোলন পুরো সিরিয়ার মধ্যে শুরু হয়ে যায়, এবং সিরিয়ান ফোর্স এবার বুঝতে পারে যে এতদিন ধরে ওই বাচ্চাগুলিকে বন্দি রাখা তাদের ঠিক হয়নি, এবং তারা 45 দিন পর মিড এপ্রিল 2011 সালে বাচ্চাদেরকে ছেড়ে দেয়। কিন্তু আসল সমস্যা তো এখান থেকেই শুরু হয়। যখন পুলিশ স্টেশন থেকে বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়, তখন বাচ্চাগুলি তাদের নিজেদের পায়ে দাঁড়াতেই পারছিল না। বাচ্চাগুলির উপর এতটাই টর্চার করা হয় যা কল্পনার বাইরে। তাদের নখ পর্যন্ত উপড়ে ফেলা হয়, এবং ছেলেগুলি বাইরে বেরিয়ে যখন তাদের সঙ্গে হওয়া টর্চারগুলি সম্পর্কে সকলকে জানায়, আর সেই সব কথা শুনে মানুষ ক্ষোভে আরো বেশি ফেটে পড়ে, এবং এই বাচ্চাগুলির কাহিনী সারা সিরিয়াময় ছড়িয়ে পড়ে। আর এরপর মানুষ এবার লার্জ স্কেল প্রোটেস্ট শুরু করে, এবং তারা এবার পিসফুলি নয় বরং ভায়োলেন্টলি প্রোটেস্ট শুরু করে দেয়, এবং তারা গভর্নমেন্টকে সরানোর জন্য স্লোগান দিতে শুরু করে, এবং এই আন্দোলন সিরিয়ার ফোর্স অনেক চেষ্টা করার পরেও থামাতে পারে না। ফলে তারা ওই ভিড়ের মধ্যে গুলিয়ে চালিয়ে দেয় যাতে 2 জন মারা যায়, এবং ঠিক তার পরের দিন প্রোটেস্টাররা ওই 2 জন মৃত ব্যক্তির জানাজা নিয়ে রাস্তায় নামে এবং স্লোগান দিতে শুরু করে। কিন্তু সিরিয়ার গভর্নমেন্ট তাদের বলেন যে তোমরা এই জমায়েত বন্ধ করো, না হলে আইন ভাঙার অপরাধে তোমাদের অনেক শাস্তি দেওয়া হবে। কিন্তু তারা সরকারের কথা অমান্য করে আন্দোলন চালিয়ে যায়, এবং এরপর সরকার তাদেরকে আটকানোর জন্য হেলিকপ্টার ট্যাঙ্ক পর্যন্ত নামিয়ে দেয়, এবং সিরিয়ার ফোর্সকে যে কোনো হালতে এই আন্দোলন থামানোর আদেশ দেওয়া হয়, এবং এরপর ফোর্সেরা তাদের উপর গুলি চালায়, হামলা করে, যেখানে তাদের 100 জনেরও বেশি মারা যায়, এবং সরকারের এই সমস্ত ডিসিশনের কারণে আন্দোলন না থেমে বরং আরো বেশি বেড়ে যায়। সারা সিরিয়াময় বাশার আল আসাদের পদত্যাগের দাবি তোলে, এবং আরব স্প্রিং এর আঁচ ধীরে ধীরে সিরিয়ার মধ্যেও পড়তে শুরু হয়, এবং এভাবেই প্রায় দিন আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হতো, যেখানে বেশিরভাগ সিভিলিয়ানসেরই প্রাণ যেত, এবং যাদেরকে জখম হওয়ার পর হসপিটালে নিয়ে যাওয়া হতো সেখানেও পুলিশ মোতায়েন ছিল, তাদেরকে তুলে সোজা জেলে ভরে দিত। ওই কয়েক মাসের মধ্যেই 1000-এরও বেশি সিভিলিয়ানসের জীবন চলে যায়, এবং 150-রও বেশি পুলিশ ফোর্সও মারা যায়, এবং পুরো সিরিয়ান সুন্নি মুসলিম বাশার আল আসাদের বিরুদ্ধে হয়ে যায়, এবং তারা এটাই মনে মনে ভেবে নেয় যে কোনো হালতে হলেও বাশার আল আসাদকে এদেশের গভর্নমেন্ট থেকে সরাতে হবে। এবং সিয়াসনে নামের সেই ছেলেটিও এই প্রোটেস্টে এসে যোগ দেয়, এবং সে বর্তমান সময়েও একটি রেবেলিয়ন হিসাবে কাজ করছে, এবং এরপর এই আন্দোলন ধীরে ধীরে মোড় নিতে শুরু করে। আসলে সিরিয়ান ফোর্সে থাকা অনেকেই আন্দোলনকারীদের সাপোর্টে চলে আসে, যার মধ্যে একজন ছিলেন রাশিদ আল আসাদ, যে কিনা সিরিয়ান ফোর্সের একটি গুরুত্বপূর্ণ পদাধিকারী ছিলেন। এবং রাশিদ কি করেন, সিরিয়ার ফোর্সের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ান সাধারণ মানুষদের নিয়ে ট্রেনিং দিতে শুরু করে, এবং 29 জুলাই 2011 সালে অফিসিয়ালি এটিকে রিভিল করেন ফ্রি সিরিয়ান আর্মি এর নামে। এদের আসল কাজ ছিল সিরিয়ার ফোর্সের বিরুদ্ধে লড়াই করা এবং বাশার আল আসাদ
আসাদের সরকারকে সরিয়ে একটি ডেমোক্রেটিক সরকারের স্থাপন করা। এবং এই সব কিছু দেখার পর সিরিয়ার আশেপাশে থাকা সুন্নি মেজর কান্ট্রিগুলিও এই ফ্রি সিরিয়ান আর্মিদের সাপোর্ট করতে শুরু করে এবং অনেক এক্সট্রিমিস্ট গ্রুপও এই ফ্রি সিরিয়ান আর্মিদের সাহায্য করতে শুরু করে। প্রায় 1000-এরও বেশি গ্রুপ, 1 লক্ষেরও বেশি আর্মি ফ্রি সিরিয়ান গ্রুপে সাহায্য করার জন্য আসে এবং আইএসআইও আর্মি পাঠায় সিরিয়ার মধ্যে এবং এরপর তারা এখানে তাদের নিজেদের ঘাঁটিও বানায় এবং এরপর তারা তাদের নামও পরিবর্তন করে। আইএসআই অর্থাৎ ইসলামিক স্টেট অফ ইরাক থেকে তারা তাদের নাম পরিবর্তন করে আইএসআইএস করে নেয়, অর্থাৎ ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। এবং তারা সুন্নি মুসলিমদের সাপোর্ট করে তাদের ইনফ্লুয়েন্স বাড়ানোর চেষ্টা করে। একদিকে তো সিরিয়ার মধ্যে এই সকল লড়াই চলছিল, ঠিক সেই সময় সিরিয়ার উত্তর প্রান্তে কুর্দ পপুলেশনের লোকেরা বেশি বসবাস করে এবং তারা অনেকদিন ধরেই কুর্দিস্তানের দাবি করছিল এবং তাদের কাছে এই সময়টি একটি খুবই ভালো সময় বলে মনে হয় এবং তারাও আন্দোলন শুরু করে কুর্দিস্তান বানানোর। আর এই কুর্দ পপুলেশন সিরিয়ার সাথে সাথে তুর্কির মধ্যেও ছিল এবং এরপর সিরিয়ার সরকারের কাছে ফ্রি সিরিয়ান আর্মি মাথা ব্যথা তো হয়েছিলই, তার সঙ্গে এই কুর্দ পপুলেশনরাও তাদের মাথা ব্যথা হয়ে ওঠে এবং এই সময় সিরিয়ার মধ্যে 4টি আলাদা আলাদা এন্টিটি তাদের আলাদা আলাদা রিজনের জন্য লড়াই করছিল। একদিকে ছিল সিরিয়ান গভর্নমেন্ট, একদিকে আইএসআইএস, একদিকে ফ্রি সিরিয়ান আর্মি এবং একদিকে কুর্দ ফোর্সেরা। এবং এরপর যে বাইরের দেশগুলি ছিল তারা তাদের একে অপরের ফায়দার জন্য এই গ্রুপগুলিকে সাপোর্ট করতে শুরু করে। যেমন সর্বপ্রথম মিডল ইস্টের সুন্নি রিচ কান্ট্রিগুলি যেমন সৌদি আরবিয়া, কাতার, তারা সিরিয়ার গভর্নমেন্ট যে কিনা একজন শিয়া মুসলিম ছিল তাকে কোনোদিনই সাপোর্ট করতো না এবং তারা সবসময় চাইতো যে সিরিয়া থেকে বাশার আল আসাদকে সরিয়ে একটি সুন্নি গভর্নমেন্ট স্ট্যাবলিশমেন্ট করার। এবং অন্যদিকে ইরান যে কিনা একটি শিয়া মেজর কান্ট্রি, তারা সিরিয়ার গভর্নমেন্টকে সাপোর্ট করত এবং এরপর ইরান সিরিয়াকে একের পর এক অ্যাডভান্স মিলিটারি টেকনোলজি দিয়ে এমনকি আর্মি পর্যন্ত পাঠিয়ে সাহায্য করে এবং এর সঙ্গে রাশিয়াও বাশার আল আসাদের সরকারকে সাপোর্ট করে। আসলে বাশার আল আসাদের সঙ্গে রাশিয়ার অনেক দিনের পুরনো বন্ধুত্ব এবং মিডল ইস্টে রাশিয়ার ইন্টারেস্ট পূরণ করার জন্য বাশার আল আসাদের সিরিয়ার মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাশিয়ার জন্য। এবং রাশিয়াকে এই যুদ্ধে এন্ট্রি নিতে দেখে আমেরিকা কিভাবে পিছনে থাকতে পারে। আমেরিকা সিআইএ এর মাধ্যমে গোপনে সিরিয়ান আর্মিকে ট্রেনিং দিতে শুরু করে, এমনকি আমেরিকা তাদের হাতে অনেক অ্যাডভান্স অস্ত্রশস্ত্র তুলে দেয় এবং অনেক অর্থ দিয়েও সাহায্য করে শুধুমাত্র সিরিয়ান গভর্নমেন্টকে সরানোর জন্য। এবং ঠিক এইভাবেই এতগুলো সুপার পাওয়ার কান্ট্রি তাদের নিজেদের ইন্টারেস্টের জন্য 4টি আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে যায় এবং তারা সবাই সিরিয়া দেশটিকে একটি ব্যাটল গ্রাউন্ডের মতো করে ইউজ করতে থাকে। এবং এরপর কি হয়, 2012 সালে 18 জুলাই ডেমাস্কাসের রাবাডাস স্কোয়ার এরিয়াতে সিরিয়া গভর্নমেন্ট এই সমস্ত সমস্যার সমাধানের জন্য সেন্ট্রাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলের সঙ্গে মিটিং করছিল। আর ঠিক এই দিনটিরই অপেক্ষায় অনেকদিন ধরে বসেছিল ফ্রি সিরিয়ান আর্মি এবং তারা কি করে, প্ল্যানিং করে পুরো এই বিল্ডিংটিকেই বোম ব্লাস্ট করে উড়িয়ে দেয় এবং যেখানে সিরিয়ার ডিফেন্স মিনিস্টার দাউদ রাজিয়া থেকে শুরু করে হাসান তুর্কম্যান, এমনকি বাশার আল আসাদের ব্রাদার ইন ল আসিফো এবং তার সঙ্গে আরো অনেক গুরুত্বপূর্ণ অফিসারদের মৃত্যু ঘটে এবং এটি অনেক বড় সেটব্যাক ছিল সিরিয়ান গভর্নমেন্টের কাছে। এবং ঠিক এরপর বাশার আল আসাদ ব্যাক টু ব্যাক ফ্রি সিরিয়ান আর্মিদের উপর হামলা করতে শুরু করে এবং পার্টিকুলারলি ঠিক এই সময় সবচেয়ে বেশি জীবন হারাতে হয় ফ্রি সিরিয়ান আর্মির রেবেলিয়ানদের। এবং এত কিছু করার পরেও ফ্রি সিরিয়ান আর্মি কিছুতেই পিছে হাঁটছিল না, কারণ তাদের পিছনে ফুলফিল ইউএস এর সাপোর্ট ছিল। ইউএস তাদেরকে অ্যাডভান্স অস্ত্রশস্ত্র এবং অর্থ দিয়ে প্রচুর পরিমাণ সাপোর্ট করছিল সিরিয়ার গভর্নমেন্টের বিরুদ্ধে লড়ার জন্য। এবং এই ডেমাস্কাসের গহুটা নামের শহরে জর্ডনের মাধ্যমে প্রচুর পরিমাণ অস্ত্র সাপ্লাই করা হতো এবং এখানে ফ্রি সিরিয়ান আর্মিদের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স হয়েছিল। আর ঠিক এই সকল কারণের ফলে 21 আগস্ট 2013 সালে এই এরিয়ার উপর একবার 2:30 এবং আরেকবার ভোর 5টার সময় মোট 2বার কেমিক্যাল অ্যাটাক করা হয়। আর আসলে এই কেমিক্যাল অ্যাটাক অদৃশ্যমান। এই কেমিক্যাল অ্যাটাক করার পর ওই কেমিক্যাল বাতাসের সঙ্গে মিশে এবং ওই বাতাস মানুষের মধ্যে গিয়ে মানুষকে যন্ত্রণার সাথে মৃত্যু দেয়। আর ঠিক এভাবেই গহুটার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে বড় থেকে বাচ্চা, শিশু থেকে মহিলা সকলের লাশ। এবং পৃথিবীতে প্রায় 193টির বেশি দেশ কেমিক্যাল অ্যাটাকের বিরুদ্ধে এগ্রিমেন্ট সই করে রেখেছে, কিন্তু তাতে সিরিয়া করেনি, যার ফলে পুরো পৃথিবী সিরিয়ার উপর ক্ষোভ প্রকাশ করে। এবং এই কেসটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে পর্যন্ত যাওয়ার কথা উঠেছিল, কিন্তু প্রত্যেকবারেই রাশিয়া এবং চায়না এটিকে ভিটো করে দেয়। এবং এই সব কিছুর পর তখনকার আমেরিকান প্রেসিডেন্ট ওবামা ডাইরেক্টলি সিরিয়ান এয়ারবেসগুলির উপর এয়ার স্ট্রাইক করে এবং এখানে ডাইরেক্টলি আমেরিকা এবং রাশিয়া একে অপরের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করে। এবং এখানে আমেরিকার বক্তব্য ছিল যে আমেরিকা যে সিরিয়ার মধ্যে ঢুকেছে সেটা শুধুমাত্র আইএসআইদের খতম করার জন্য, কিন্তু
আইএসআই এর নামে ঢুকে তারা পিছন দিক থেকে ফ্রি সিরিয়ান আর্মিদের ট্রেনিং, অর্থ এবং অস্ত্র দিয়ে সাপোর্ট করত সিরিয়ার গভর্নমেন্টের বিরুদ্ধে লড়ার জন্য, এবং এর ফলে ইউএস আইএসআই থেকে শুরু করে সিরিয়ান ফোর্সদের উপর আক্রমণ করে, এবং যার ফলে রিটালিয়েশন হিসাবে আইএসআইরা আমেরিকান রিপোর্টারদের ধরে ফেলতো এবং তাদের গলা কেটে ফেলতো বা পুড়িয়ে তাদের ভিডিও আপলোড করত। এবং পৃথিবীর এটি এমন একটি যুদ্ধ যেখানে রিপোর্টারদের সবচেয়ে বেশি জীবন গিয়েছে। প্রায় 800-এরও বেশি রিপোর্টারদের জীবন হারাতে হয়েছে এই ওয়ারের নিউজ রিপোর্টিং করতে এসে। এবং সব বড় দেশ থেকে শুরু করে সমস্ত জঙ্গি সংগঠন সবাই নিজেদের ইন্টারেস্ট পূরণ করার জন্য সিরিয়াকে ব্যাটেল গ্রাউন্ডের মতো করে ব্যবহার করে। সিরিয়ার মধ্যে এত পরিমাণ এয়ার স্ট্রাইক হয়েছিল যে সিরিয়া একটি কঙ্কালে পরিণত হয় এবং যার মধ্যে প্রায় সাধারণ মানুষেরই জীবন যেত। সিরিয়ার মধ্যে এখনো পর্যন্ত 4 লক্ষেরও বেশি মানুষকে জীবন হারাতে হয়েছে এবং 80%-এরও বেশি সিরিয়ার পপুলেশন গরিব হয়ে যায় এবং সবাই সিরিয়া ছেড়ে পালাতে শুরু করে। বর্তমান সিচুয়েশনেও কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়নি, এখনো পর্যন্ত এই যুদ্ধ চলছে। আর এই সব কিছুই শুরু হয় একটি ছোট্ট আন্দোলন এবং একটি বাচ্চার দেওয়ালে লেখা একটি লাইনের কারণে। তো বন্ধুরা, এটি ছিল আজকের সিরিয়া সম্পর্কে ফুল ডকুমেন্টারি ভিডিও। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং এই ধরনের ডকুমেন্টারি ভিডিও পরবর্তী কোন টপিকের উপর দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।